দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ছাত্রদল নেতা সাম্য হত্যায় এখনও উত্তপ্ত ঢাবি ক্যাম্পাস। দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা শিক্ষকদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদের টানা বিক্ষোভ এখনও অব্যাহত। রাজনীতি ও অস্থিরতা এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল জাতীয় নাগরিক পার্টি, এবং আছেন তহিদুর রহমান আওয়াল, সহসভাপতি ছাত্রদল। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে তহিদুর রহমান আওয়াল আপনার কাছে আসি। এক মাসের ব্যবধানও ঠিক না, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পরপর দুজন নেতা খুন হলেন। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন হলো। ছাত্র রাজনীতি হঠাৎ করেই এমন অস্থিরতার দিকে কেন গেল? ক্যাম্পাসে এখন কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। ক্যাম্পাসে আসলে সবাই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আজকে যখন প্রশাসন হচ্ছে অভিভাবক, আপনার তারা পিতার দায়িত্বে থাকবে, তারা সন্তানদেরকে ওইভাবে আগলে রাখবে, কিন্তু আমার মনে হচ্ছে এই আগলে রাখাটা তারা পারতেছে না বা ব্যর্থ হচ্ছে বিভিন্ন কারণে। আপনি দেখেন যে গত 9 মাসে এই ভিসি দায়িত্ব পাওয়ার পরে প্রায় হচ্ছে 2টি খুন ঘটেছে এবং অসংখ্য ইফটিজিংয়ের ঘটনা এবং ধর্ষণের শিকার হয়েছেন একজন নারী সরোয়ার্দী উদ্যানের সংলগ্ন ক্যাম্পাসে। তো আমার বোনরাও অনিরাপদ এই জায়গায়। সেই জায়গায় সাম্য কিন্তু এই 24-এর গণ অভ্যুত্থানের একজন হিরো ছিলেন, কিন্তু একজন নায়ক বলতে পারেন আপনি। এখন জাস্ট তার আগ দিয়ে শাহবাগে 2-3টা ঘটনা ঘটেছিল, সেটা একটু কারণ প্রাসঙ্গিক, কারণ সাম্য হত্যা এটা কোনো একটা ইনসিডেন্টের কনসিকুয়েন্স হওয়ার সম্ভাবনা বেশি। আপনার যখন শাহবাগে সেই জায়গায় হলো যে সেই ঘটনার পর আমরা দেখলাম যে একটা উগ্রতা মানে মব সৃষ্টিকারী একটা পার্টি, তারা বলতেছে যে সেই জায়গায় যে একটা লিক ধরে ধরে জবাই কর, এটা খুব অ্যালার্মিং। দ্বিতীয়ত বিষয় হচ্ছে জাতীয় সঙ্গীতকে তারা স্টপ করে দেওয়ার জন্য বলতেছে। এটার কোনো ব্যাখ্যা আমাদের মাথায় ধরে না যে আমরা যেটা আমাদের প্রাণের সঙ্গীত, জাতীয় সঙ্গীত, সেই জায়গায় যারা স্টপ করতে চায় তারা তো আমার বাংলাদেশি জাতীয়তাবাদকে স্টপ করে দিতে চায়। সেটার প্রতিবাদই কিন্তু সাম্য করেছিল। সেটার প্রতিবাদ সে ফেসবুকে লেখালেখি করেছিল, সে দেশের পক্ষে ছিল। আপনারা ফাহাদ আবরারের যে ঘটনাটা ঘটেছিল বুয়েটে, সে সময় তো ফ্যাসিস্ট লীগ ছিল, কিন্তু আজকে সেই ফ্যাসিস্টরা আবার ফেরত আসলো কার মাধ্যমে? আমাদের প্রশ্নটা সেটাই যে সাম্য তো দেশপ্রেমিক ছিল। 24-এর গণ অভ্যুত্থানে বিরচিত ভূমিকা 17 জুলাই তার আজকে স্লোগানের ভিডিও ভাইরাল হয়েছে, যে এত জনপ্রিয় ছিল সেটা স্টুডেন্টের মাঝে, এবং আমাদের উপদেষ্টা একজন আসিফ মাহমুদ, সেও কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে যে সাম্য তাদেরই একজন। তাদেরই যদি একজন হয়ে এইভাবে খুনের শিকার হওয়া লাগে, এইভাবে মৃত্যুকে বরণ করে নিতে হয়, সেটা অত্যন্ত মানে আমাদের বলা যায় যে 24-এর গণ অভ্যুত্থানকে যারা চায়নি তারা আবার বারবার আমাদেরকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। সেই জায়গায় আমরা আজকে ছাত্রদলের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি করেছি, এবং আমরা আমাদের দাবি মূলত হচ্ছে আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই, এবং এর পিছনে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, ব্যর্থ ভিসি, ব্যর্থ প্রক্টর সহ সকলের আমরা পদত্যাগ চাই। বাইরের কান্ট্রিতে ন্যূনতম প্রশ্ন ফাঁসের সম্ভাবনা থাকলেও শিক্ষামন্ত্রী রিজাইন করে, শিক্ষা উপদেষ্টা রিজাইন করে। সেই জায়গায় রিজাইন তো দূরের কথা, তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে, তারা এখন পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে নাই। তো এই যে দাম্ভিকতা, এ তো ফ্যাসিস্টের আচরণ, হাসিনার আচরণ। এই আচরণ কেন আবার বারবার ফেরত আসতেছে? তো আমার মনে হয় ফ্যাসিস্টের প্রেতাত্মারা বিভিন্নভাবে এদের উপর ভর করছে, এবং আমরা চাই সুষ্ঠু সমাধান হোক এবং সাম্য ন্যায় বিচার পাক। এটা একদিনের ঘটনা না, কনসিকুয়েন্সগুলো কয়েকদিন ধরে ঘটে আসছে। তোফাজ্জল মারা গেল, এর আগে আমাদের ছাত্রনেতা প্রাইভেট বিশ্ববিদ্যালয় পারভেজ মারা গেল, একদম স্টেপ করে এইভাবেই তাদেরকে হত্যা করা হয়েছে। তো সেই জায়গায় আমাদের জন্য আসলে খুব পীড়াদায়ক যে কেন ছাত্রদলকে বারবার আঘাত করা হচ্ছে, কেন করছে? মানে আপনার কাছে কি মনে হয়, কাউকে কি এটার জন্য মানে দায়ী কারা? আসলে দায়ী হচ্ছে কি ছাত্রদল যারা করে, এরা তো একবার নিঃস্বার্থভাবে দেশপ্রেমী। কারণ কি গত 17 বছরে কোনো কিছু মোহ ছিল না। তো আমি ধরেন আমার রাজনৈতিক জীবন যে ছাত্র রাজনীতি শুরু করেছি কোনো মোহের জন্য না, তো দেশকে ভালোবেসে। পুরা আমরা টাইমটাই ফ্যাসিস্টের আমলটা পার করেছি উইদাউট এনি গেইন, আমাদের কোনো অর্জন না, কোনো কিছু না। আমরা শুধু দেশকে ভালোবেসে ফ্যাসিস্টের প্রতিবাদ করেছি, আর বাংলাদেশি জাতীয়তাবাদকে কিভাবে আফল করা যায় তার জন্য আমরা চেষ্টা করেছি। আমাদের পারপাস ছিল একটাই, যে এই দেশ হাসিনা মুক্ত হলে এই দেশ ভালো থাকবে, নিরাপদ থাকবে। কিন্তু সেই জায়গায় ছাত্রদলই সবার জন্য চক্ষুশূল। এখানে একটা উদ্ধৃতি বলতে হয়, আমার দেখা রাজনীতির 50 বছর একটা বিখ্যাত বই আছে আবুল মনসুর আহমেদের, সেখানে শেরে বাংলায় একে ফজল হকের একটা উদ্ধৃতি আছে যে মানুষজন কেউ কেওড়া গাছে ঢিল মারে না, মানুষজন সবাই ফলজ বৃক্ষে ঢিল মারে, আম গাছ হলো ফলজ বৃক্ষ, সেই বৃক্ষে সবাই ঢিল মারে এবং আম পারে। তো আমার কাছে মনে হয় রাজনীতির ফলজ বৃক্ষ হলো ছাত্রদল। আর বাকিরা কারা রাজনীতি করে তো আমরা দেখি নাই ভাই। যারা আমাদের ইসলামিক লেবাসে রাজনীতি করে এদেরকে আমরা কোনোদিন আমার পাশের ক্যাম্পাসে আমি বলতে পারবো না, আমার নিজের ক্যাম্পাসে বলতে পারবো না কে ইসলামিক সংগঠন ছাত্র শিবির করতো, কে অন্য কোনো গুপ্ত সংগঠন করতো, আমরা চিন্তামই না।
এদেরকে চিনলাম এই 24-এর গণ অভ্যুত্থানের পরে। তো মানুষজন ছাত্র দলকে চিন্তা করতেছে যে এদেরকে দমন করতে পারলে, এদেরকে নিধন করতে পারলে, এদের বাকরোধ করতে পারলে বাকিরা কোনো অর্জন করতে পারবে এবং নির্বাচনকে দীর্ঘায়িত করা সম্ভব হবে এবং তাদের ভোট ব্যাংক বাড়বে, তার রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করতে। তার মূল পারপাসই এইটা, যে কিভাবে ছাত্র দলকে তারা গতিরোধ করবে। কিন্তু আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেই জায়গায় হাজার চেষ্টা করে কোনো লাভ নাই। আমাদের যে বীজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম বপন করে দিয়েছিলেন, তারই বিকাশ ঘটেছে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে। আপনি 2.5 বছর আগেই যখন ফ্যাসিস্ট হাসিনা ছিল, তখনই কিন্তু রাষ্ট্র মেরামতের 31 দফা প্রস্তাবনা কিন্তু আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন সেই সময়। এখন যে আমাদের নতুন ভাইদের যে রাজনৈতিক দল হয়েছে 2.5 মাস বয়সী, তাদের নতুন কোনো প্রস্তাবনা নাই। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বললেন যে আমরা বাংলাদেশপন্থী, আমাদের পিন্ডিরও দরকার নেই, দিল্লিরও দরকার নেই, আমরা শুধু বাংলাদেশপন্থী, সেই বক্তব্যই আবার 3-4 মাস পরে এরা বলতেছেন যে আমরা বাংলাদেশপন্থী হতে চাই। এটা তো আমাদের নেতা তারেক রহমান বলছে আমরা নতুন কিছু বলেন, কারণ নতুন কোনো কিছু নাই। যত নতুন যত ভালো অলরেডি প্রস্তাবনা বিএনপির মাধ্যমে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে হয়েছে। ধন্যবাদ। জি, আমি মেজর অবসরপ্রাপ্ত আব্দুল আল মাহমুদ, যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে স্বাগত জানাই। আপনার কাছে আসলে ছাত্র রাজনীতি হঠাৎ করে কি অস্থির হয়ে উঠছে বা সেই দিকে যাচ্ছে কিনা, বা ক্যাম্পাসগুলোর মধ্যে অস্থিরতা এখনো কেন, মানে আপনার কাছে কি মনে হয়? এত বড় একটু অভ্যুত্থান হয়ে গেল, অভ্যুত্থান পরবর্তী সময় তো সেটি হওয়ার কি কথা ছিল? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমার সহ আলোচক এবং দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যে ঘটনাটা হয়েছে রিসেন্টলি, আমরা যদি পারভেজের হত্যাকাণ্ড দেখি, তারপর আমাদের শহীদ শামীমের হত্যাকাণ্ড দেখি, যে প্যাটার্নের মাধ্যমে তাদেরকে আসলে হত্যা করা হয়েছে, প্যাটার্নের মধ্যে কিছুটা মিল আছে, যেমন স্ট্যাবিং। হ্যাঁ, এখন আমরা যদি গতানুগতিকভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা আমরা পর্যালোচনা করি, সেক্ষেত্রে আমার ভাইও একমত হবেন। স্ট্যাবিংটা আসলে এমন একটা স্টেজের, বা যারা হচ্ছে আপনার, আমরা বলে থাকি যারা হচ্ছে আপনার টোকাই শ্রেণীর, মানে যারা হচ্ছে গুন্ডামি করতে অভ্যস্ত, এরা আসলে করতে বেশি পছন্দ করে বা এরকম হয়ে থাকে। আমার আইন শৃঙ্খলার যেই অভিজ্ঞতা আছে সেটা থেকে আমি বলতে পারি এটা হয়ে থাকে। এখন এটা কেন আসলে থামানো যাচ্ছে না বা কেন হলো না, এটার দায় আসলে প্রশাসন কোনোভাবে এড়াতে পারে না। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আসলে কোনো এড়ানোর কোনো সুযোগ নেই, এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলতে এখানে শিক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুজনের ভূমিকা আছে বলে আমি স্পষ্টভাবে মনে করি। সোহরাওয়ার্দী উদ্যান এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা, যেটা কিনা হতে পারতো আসলে ছাত্র প্লাস আশেপাশের যারা এলাকার যারা আছে সবার জন্য একটা সুন্দর একটা পরিবেশ, যেখানে সবাই সুন্দরভাবে বসে অথবা এক্সারসাইজ, ব্যায়াম প্লাস অনেক কিছু এখানে করার একটা সুযোগ সুবিধা হতে পারে। কিন্তু সেই জায়গাটা হয়ে গিয়েছিল কলুষিত, মাদকের একটা আস্তানার মতো হয়ে গেছিল। তার মানে এটা আমরা জানতাম, যে কোনো জায়গায় এরকম ঘটনা ঘটলে, এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি খারাপ থাকে বা ওইখানে যদি আসলে ট্যাকেল করা না যায়, অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা এটা অবশ্যই জানেন, প্রশাসন বিশ্ববিদ্যালয়ের যারা আছে অবশ্যই তারা জানেন। সুতরাং এখানে আসলে তাদের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। আমি ওনার সাথে কিছুটা একমত। এখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আসলে কেন এখনো পর্যন্ত সাম্য হত্যাকাণ্ডের ব্যাপারে, সোহরাওয়ার্দী উদ্যান বলেন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে মানুষ হয়তো দেখতে যায় বা বহিরাগত যারা আছে, কিন্তু এখানে কি মানুষ ছুরি নিয়ে যাবে, হত্যা করতে যাবে, এরকম না? আমি আপনাকে কনটেক্সটটা হয়তো আপনি যত সুন্দর করে বলছেন, এরকম সুন্দর আসলে পরিবেশ সোহরাওয়ার্দী উদ্যানের সন্ধ্যার পরে অথবা বিকালবেলা থাকে না। সেখানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা নেই, সেখানে এত বড় একটা উদ্যান, এত একটা স্ট্র্যাটেজিক একটা জায়গাতে সেই উদ্যানটা আছে, সেখানে সিসিটিভি ক্যামেরা ইন আউট কোন দিক থেকে কি আসছে সেটার কোনো ট্রেস করতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইভেন মন্দিরটা যেটা, সেই জায়গাটাও খুবই আপনার ঘুটঘুটে অন্ধকার। তো প্রত্যেকটা স্থাপনার কিন্তু নিজস্ব কিছু সিকিউরিটি অ্যাসেসমেন্ট তাদেরই করার কথা যখনই সেখানেই স্থাপনাটা হয়। সুতরাং সেটার বাইরে যেয়ে কিন্তু উদ্যানের এখানে লাইটিং থাকবে না বা হচ্ছে আপনার নিরাপত্তা বেষ্টনী থাকবে না, এটা কোনোভাবে মানানোর কাউকে সুযোগ নাই, কারণ এটা তারা করতে পারবে না। সেক্ষেত্রে আমি যদি ধরে নিই এখানে প্রশাসন বলতে সেখানে আইন শৃঙ্খলা রক্ষার যে প্রশাসন আমাদের আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদেরও এখানে দায় এড়ানোর কোনো সুযোগ নাই। পুলিশি পাহারা বা টহল বা এরকম বিভিন্ন আই ওয়াচের মাধ্যমে তারা কি ব্যবস্থা নিয়েছিল তারা সেটা জানানোর অধিকার অবশ্যই তাদের জানানো উচিত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে আসলে কেন এরকম হলো, বা সাম্য হত্যার পরে তাদের একটা স্টেটমেন্ট ওনারা এক্সপেক্ট করেছেন, দিস ইজ ভেরি লেজিট, এটা করতেই হবে। আমি অন্য দল করি বলে ধরেন আজকে ওনার এই কথাটাকে আমি অন্যভাবে উপস্থাপন করার এইরকম মেন্টালিটিতে আসলে আমরা যারা এখন নতুন রাজনীতিতে এসেছি, বিগত 15 বছর একটা ভোটও দিতে পারি না, নিজের ভোটও দিব এবার, ইভেন ভালো একটা রাজনৈতিক চর্চা নিয়ে আসবো, এটা নিয়ে আসছি। সো আমি ওনার সাথে 100% একমত, এখানে এটা করতেই হবে তাদেরকে, এবং দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এখন এটা কেন হচ্ছে সেটার দিকে যদি আমরা যাই,
দেখেন গত 15 বছরে বিভিন্ন ধরনের আন্দোলন অথবা বিভিন্ন কিছু হয়েছে যেগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছে। ছাত্ররা বিভিন্নভাবে তাদের যেই বিভিন্ন দাবি দাবা ছিল সেগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারে নাই। ইভেন সেগুলো যদি সঠিকভাবে উপস্থাপন করাও হতো সেগুলোকে প্রপারলি প্রশাসন আসলে অ্যাড্রেস করতে পারে নাই, যার কারণে কিন্তু তাদেরকে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রাস্তায় নামতে হয়েছে এবং সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে, আমরা গতকালকে দেখেছি। পূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল, উপদেষ্টা নাহিদ কথা বলেছিলেন এবং সেই অনুযায়ী তাদেরকে প্রতিশ্রুতিও দিয়েছিলেন, কার্যক্রম চলমান। এখন আসলে আমাদের যেই রাজনৈতিক স্ট্যান্স, আমাদের কিন্তু আসলে নতুন বন্দোবস্ত বলতে এটাই আমরা বুঝি যে আমাদের যেই চাহিদা বা দাবি দাবাগুলো থাকবে সেটা যৌক্তিক হলে অবশ্যই প্রশাসন বলি অথবা হচ্ছে সরকার বলি তাদেরকে অবশ্যই সেটাকে ওয়াকিবহল করতে হবে, অ্যাড্রেস করতে হবে এবং এটা সঠিক একটা সমাধান দিতে হবে। ভাইয়ের একটা কথা আমার ভালো লেগেছে যে আমাদের ওনাদের দলীয় প্রধান জনাব তারেক রহমান বলেছেন আমরা বাংলাদেশপন্থী। ভালো জিনিসটা কপি পেস্ট করতে কোনো সমস্যা নেই, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। ভালো যে জিনিসটা এটা তো সবার মধ্যে আসলে এটা ছোঁয়াচে রোগের মতো ছড়ায় যাওয়া উচিত। আমি বাংলাদেশপন্থী এটাই তো হওয়া উচিত, এটা রাজনীতির বেস। সো এটা জনাব তারেক রহমান বললেন নাকি আমার শ্রদ্ধেয় জেনারেল জিয়া রহমান স্যার বলেছেন সেটাতে আমি যাবই না, বরঞ্চ এই ওয়ার্ড বা কোটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা সবার মধ্যেই থাকতে হবে। আদারওয়াইজ দেশপ্রেমিকও হতে পারবো না অথবা আমরা এটা ধরেন সে একটা মটো নিয়ে আগাতে পারবো না। 2-2.5 মাস দল ভাই বলেছেন, সেটাও ঠিক আছে, কারণ যে কোনো বড় দলও আসলে যখন শুরু করেছে তাদের যাত্রা 1971 সালের পরে, বিএনপিও যখন শুরু করেছে তখন তারা ডে 1 থেকেই শুরু করেছে। সো ফার্স্ট ডে থেকে আসলে 15 বছর অভিজ্ঞতা অর্জন করা সম্ভব না, কিন্তু আমাদের যে অভিজ্ঞতাটা হচ্ছে সেটা ওয়ান অফ এ কাইন্ড অভিজ্ঞতা। এনসিপি যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে এনসিপি এসছে, যতগুলো ডাইনামিজম আসলে আমরা চ্যালেঞ্জ অথবা ডাইনামিজম আমরা দেখে এখন আমাদের রাজনৈতিক দলটা গুছাচ্ছি, এরকম আসলে অভিজ্ঞতার লব্ধ কোনো রাজনৈতিক এরকম ডাইনামিজমের মধ্য দিয়ে কেউ যায় নাই। সেই ক্ষেত্রে আমরা নিজেদেরকে এখানে আপার হ্যান্ড দিয়ে থাকি। এবং আমি মনে করি আপনার প্রশ্নে যদি আমি আবার ফেরত আসি, যেটা কেন হচ্ছে সেটা আমি বলবো যে হচ্ছে ডায়লগ প্রসেসের অভাব আছে পর্যাপ্ত পরিমাণে। স্টুডেন্টদের সাথে ডায়লগ প্রসেস, ডাকসু নির্বাচনের কোনো খবর নেই। আমি তো ভাইকে এখন বলবো যে আপনারা ডাকসু নির্বাচনের কথা আপনাদের আরো বেশি বলা উচিত ইউনিভার্সিটিগুলোতে। প্রশাসনের সাথে স্টুডেন্টদের একটা যে সেতু বন্ধন সেটাকে আবার রচিত করতে হবে। তাদের যে কথাবার্তাগুলো আছে সেটা প্রশাসনকে জানাবে, সেটা যদি না তারা অ্যাড্রেস করা পরবর্তী তারা স্টেপ নেবে। আন্দোলন একটা স্টেপ অফকোর্স, কিন্তু ডায়লগ প্রসেস প্রথম স্টেপ বলে আমি মনে করি। জি, এই আলোচনা আমরা আবারও ফিরবো একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশন্দা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশন্দা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি মেজর অবসরপ্রাপ্ত আব্দুল আল মাহমুদ। আপনার কাছে আসি। রাজধানী এখন একটি দাবির শহর হয়ে উঠছে আসলে, মানে অস্থিরতা কি বাড়ছে? রাজনীতিতে অস্থিরতা বলি বা রাজধানীতে বিভিন্ন সামাজিক অস্থিরতা, এগুলো কি বাড়ছে? হ্যাঁ, নিশ্চয়ই বাড়ছে। নিয়ন্ত্রণ করতে পারছি না। নিয়ন্ত্রণ তো আসলে করাটা তো খুব সহজ না। একটা আগ্নেয়গিরি যখন আসলে অগ্নুৎপাত বের হয়ে আসে নাই, হ্যাঁ, তো সে লাভাটাকে আসলে কতদিন মাটি দিয়ে ধামাচাপা দেওয়া যায়, এটা রাখা যায় না। সো যখন দেখছে যে একটা গ্রুপ আপনার তাদের নিজস্ব দাবি দেওয়া নিয়ে যখন সামনে আসছে এবং সেটাকে যখন অ্যাড্রেস করা হচ্ছে এবং একটা পজিটিভ রেজাল্ট পাচ্ছে, বাকি যাদের মনে ছিল যে আমাদেরও তো এরকম পাওয়া উচিত, এরকম আসছে। এখন এর মধ্যে কিছু লেজিট ইলেজিট চলে আসছে, কিছু নৈতিক কিছু অনৈতিক অনেকের দাবি দাবা অনেক সময় চলে আসে, সেটাকে অন্যভাবে হ্যান্ডেল করছে। কিন্তু আমি এর পিছনে সবচেয়ে বড় যে কারণটা আমি দেখি সেটা হচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার যে বীজটা বপন করা হয়েছে, যেই সংবিধানের মাধ্যমে আসলে আমাদের এই অধিকার, জনগণের অধিকারগুলোকে আসলে নিশ্চিত করা যেত, সেই অধিকার নিশ্চিত করার কোনো কৌশল অথবা কোনো পন্থা আমাদের দেশে যাবৎকাল পর্যন্ত ইউজ করা হয়নি। শুধুমাত্র এই একটা মাত্র কারণেই ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পেরেছে বাংলাদেশে। এই একটা মাত্র কারণেই আমাদের মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম এবং এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকার কারণেই পঞ্জীভূত ক্ষোভগুলো কিন্তু হচ্ছে এরকমভাবে দাবি দেওয়া আকারে আন্দোলন হয়ে চলে আসছে। এখন রাজধানী দেখেন, এখন সবকিছু সেন্ট্রালাইজড ইন ঢাকা। রাজধানী ঢাকা কেন্দ্রিক যখন সবকিছু আমলাতান্ত্রিক বিচারতান্ত্রিক সবকিছু ঢাকায়, এটা যতদিন পর্যন্ত ডিসেন্ট্রালাইজ না হচ্ছে ততদিন পর্যন্ত সবাই রাজধানীতেই আসবে, এটা ফ্যাক্ট। কিন্তু এর সহজ একটা সমাধান হতে পারত একটা সুন্দর সংবিধান অথবা যে সংস্কারের কথা আমরা এনসিপি বলছি, মৌলিক সংস্কারগুলোর কথা, জবাবদিহিতার কথা, সেই সংস্কারের মধ্যে যদি হতো, সেই সংস্কার যদি আগে থেকে প্র্যাকটিস করা হতো বা যেই সংস্কারের কথা বলছি সেই সংস্কার করার পরে সেগুলো যদি প্র্যাকটিস করা হতো, এই দাবি দেওয়া নিয়ে আসলে মানুষকে মাথা নামতে হতো না। বিকজ আমাদের সংস্কারের একমাত্র মূল নীতিই হচ্ছে জনগণের অধিকারটা জনগণের কাছে ফেরত দেয়া। আমি একজন বা যে কোনো একজন সংসদ সদস্য হিসেবে আমি কি ডিসিশন নিচ্ছি
ওই সংসদ সদস্যকে তার অবশ্যই তার যে আসন আছে সেই আসনে ফেরত যেতে হবে, জনগণের সাথে কথা বলতে হবে, কথা বলে তারপর হচ্ছে তাকে সেই ডিসিশনটা নিতে হবে। সুতরাং এই সংস্কারের আসলে কোনো বিকল্প নেই। আমরা যে মৌলিক সংস্কারের কথা বলছি, এই সংস্কার ব্যতীত আপনি যদি নির্বাচন দিয়ে দেন, বিএনপি তো এখন নির্বাচনের মুখী দল হয়ে গেছে, সো তারা তো নির্বাচনই চাচ্ছে যে নির্বাচনই হতে হবে, নির্বাচনই হতে হবে, কিন্তু আমাদের নির্বাচনের অভিজ্ঞতা খুব খারাপ। আমি আবারও বলছি যে আমি গত 15 বছরের 3টা নির্বাচনে একটা ভোটও দিই নাই। সো আমি এবারও ভোট দিতে চাই, কিন্তু সেই ভোটটাও প্রপারলি ইউটিলাইজ হচ্ছে, দেশের জনগণের কাজে লাগছে। শুধু বিএনপি চাই, আপনারা চান না? আমরা নির্বাচন চাই, বাট রাইট নাও এখনই নির্বাচন এই জিনিসটা আমরা চাই না। কেন আমরা চাই না? আমরা অবশ্যই চাই নির্বাচন। কখন চান সেটি? বাংলাদেশ তো নির্বাচন ছাড়া চলতে পারবে না। সেটি আমরা কখন চাচ্ছি দেখেন, মৌলিক সংস্কারের প্রথম যে জিনিসটা আমরা বলেছি যে হচ্ছে সংস্কারের পূর্বে যারা শহীদ হয়েছে শহীদদের খুনের বিচার করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে, যারা এই খুনের সাথে জড়িত ব্যক্তি হিসেবে তাদের বিচার করতে হবে। এখন আমরা তো বলছি নির্বাচন, এই যে যারা 2000-এর বেশি যারা শহীদ হলো তাদের পরিবার কি আসলে নির্বাচন চাচ্ছে? তারা কি এটাই চেয়েছিল যে হচ্ছে আমার যারা বুকের তাজা রক্ত দিয়ে আসলে এই অভ্যুত্থানটা ঘটিয়েছে, এর পরবর্তীতে 3 মাস পরে 4 মাস পরে কোনো একটা দল বলা শুরু করবে এখনই নির্বাচন দেন, পরবর্তীতে অন্য কিছু দেখা যাবে? আগে তো এই যে যারা শহীদ হচ্ছে তাদের এই বিচারটা হবে, সেই বিচারের একটা রোডম্যাপ আমরা দেখতে চাই, বিচারিক রোডম্যাপ দেখতে চাই, বিচারটা চাক্ষুষ দেখতে চাই। তার পরবর্তীতে হচ্ছে আমরা মৌলিক সংস্কার দেখতে চাই, জবাবদিহিতা দেখতে চাই। আমরা বলেছি যে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, অফকোর্স এটা হওয়া উচিত না। তাহলে লিডারের যে ল্যাডারটা সেটা কিন্তু আপনার থাকে, সাকসেসর প্ল্যান থাকে, যে কোনো একজন সংসদ সদস্য থেকে শুরু করে জুনিয়র যারা নেতৃবৃন্দ আছে তারাও একদম প্রধানমন্ত্রী হতে চেষ্টা করবে। সময়সীমা কি আছে? সময়সীমা ওরকম ভাবে তো আমরা বেঁধে দিব না, আমরা তো বরঞ্চ সময়সীমা চেয়েছি যে হচ্ছে সরকারের কাছে এই বিচার শেষ করতে তারা কতদিন সময় লাগাবে, কতদিন নিতে চাচ্ছে। অবশ্যই বিচার ব্যতীত আসলে অন্য কোনো ডায়লগে আমরা যেতেই চাই না। শহীদদের আগে বিচার, শহীদদেরকে যে শহীদ করা হয়েছে, খুন করা হয়েছে, সেটার আগে বিচার হতে হবে। তারপর সংস্কারের আমরা একটা রোডম্যাপ চেয়েছি, মৌলিক সংস্কারের যে বড় সংস্কারগুলো সেটা করতে তাদের কতদিন সময় লাগবে। বড় সংস্কারগুলো হয়তো নির্বাচনের পরবর্তীতেও চলমান থাকবে, এমন নয় যে বড় সংস্কার করে শেষ করে সবকিছু তারপর আপনার যেতে হবে, এরকমটি না। এবং ছোট যে সংস্কারগুলো আছে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে করা যাবে সেগুলো কিন্তু আমরা দেখতে চেয়েছি, একটা রোডম্যাপ চেয়েছি। সরকারে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু বলেছিলেন যে হচ্ছে কোন দল আসলে কোনটাতে টিক চিহ্ন দিচ্ছে সেটা ওয়েবসাইটে সবার জানার জন্য প্রকাশ করে দিবে। আমরা এখনো পর্যন্ত সেটা দেখতে পাইনি, হয়তোবা তারা করবেন। তো সেটার পরবর্তীতে জনগণই আসলে ডিসিশন নেবে যে আসলে তারা কি চাচ্ছে, সংস্কার চাচ্ছে নাকি নির্বাচন চাচ্ছে। এখন আমরা একটা মুসলিম দল হিসেবে আমরা যদি বলি নির্বাচন চাই না, বিএনপি যদি বলে নির্বাচন চাই, আসলে জনগণ কি চায়? গো ব্যাক টু দ্য পিপল। সংস্কার চাইলে কি নির্বাচন যাওয়া যাবে না? অবশ্যই যাওয়া যাবে, কিন্তু সংস্কারের কিছু বেসিক সংস্কারগুলো যদি আপনি না করে যদি নির্বাচনে যান, আসলে পূর্বের যে অবস্থা আছে সেই অবস্থাতে আমরা আসলে রাজনীতিটাকে নিয়ে যাচ্ছি, রাজনৈতিক চর্চাটাকে। যেমন আমরা বলছি হচ্ছে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা একজন হতে পারবে না, বিকজ এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি যখন নির্বাহী প্রধান থাকছি, আমি যখন আবার সংসদ নেতা হতে যাচ্ছি, নির্বাহী আদেশ যেটা হচ্ছে নির্বাহী বিভাগে যে আমি ডিসিশনটা নিচ্ছি সেটাই সংসদে যাচ্ছে। কিন্তু তো সংসদ নেতা হিসেবে আমি যখন আবার সেটা উপস্থাপন করছি, আমার বিরুদ্ধে তো অন্যরা এটাতে ভোট দিবে না বা আমার এখানে আপার হ্যান্ড থাকছে। সো আমরা চাচ্ছি যে সংসদ নেতা এবং হচ্ছে প্রধানমন্ত্রী একজন হতে পারবে না, দিস ইজ ভেরি লেজিট। আমরা চাচ্ছি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সদস্য হোক, সংসদ হোক, দ্বিকক্ষে 30% সাবজেক্ট ম্যাটার এক্সপার্টরা আসুক, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, কিন্তু রাজনৈতিক লেভেল লাগবে দেখে হচ্ছে তারা রাজনীতিতে আসছে না, কিন্তু তাদেরকে দেশে সক্রিয়ভাবে সম্মুখ সারিতে থেকে তাদের অনেক কিছু দেওয়ার মতো অবদান রাখার মতো সক্ষমতা আছে। তাদেরকে আমরা বলছি যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদেরকে 30%-দেরকে আপনার সংসদ দ্বিকক্ষে উচ্চকক্ষে নিয়ে আসেন এবং তারা সেখানে দেশ গঠনের ভূমিকা পালন করুক। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট দেওয়া যাবে না বলা হচ্ছে, দেওয়া যাবে না, এখন যে আইন আছে আমরা বলছি কেন দেওয়া যাবে না। আমি যদি প্রধানমন্ত্রী হিসেবে প্রপারলি না চালাতে পারি, রান করতে পারি, সেটা সংসদে উত্থাপিত হতে পারে এবং হচ্ছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট হতে পারে। এর উদাহরণ আমাদের মডার্ন কান্ট্রিগুলো যেগুলো আছে, ইউকে তো আপনি দেখেছেন, এর মাধ্যমে হয়ে গেছে। সো আমরা বলছি যে 100 আসনে নারী সরাসরি নির্বাচন করবে, আমরা বলছি যে হচ্ছে সমতা, কিন্তু আসলে আমরা যখন আসন ব্যবস্থায় যাচ্ছি তখন নারীকে রিজার্ভ করে দিচ্ছি, মানে তাকে আমি দিয়ে দিচ্ছি, মানে একটা দান হিসেবে হচ্ছে। কিন্তু আমরা কিন্তু চাচ্ছি যে নারী সেই আসনগুলোতে 100 আসনে তারা ফাইট করে হচ্ছে নারী সদস্য উঠে আসুক, নারীর সাথে নারীর ফাইট হোক, বাট লেট দেম কাম থ্রু আ প্রসেস। আমরা 74 যে বিশেষ ক্ষমতা আইন আছে সেটা বাতিল করতে বলছি, সংবিধানের 33-3 যে অনুচ্ছেদ আছে সেটা বাতিল করতে বলছি আমরা। জি, এই সংস্কারগুলো বাদে বা এই পরিবর্তনগুলো বাদে আসলে নির্বাচন দিলে আসলে আমার মনে হয় যে একটা কাঁঠাল যখনও পাকে না সেটাকে মানে জোর করে আপনার বাড়ি দিয়ে হচ্ছে পাকানোর মতো অবস্থা। ধন্যবাদ তৌহিদুর রহমান আউয়াল। আপনার কাছে রাজনীতিতে আসলে এখন অস্থিরতা কি নিয়ে বা অস্থিরতা এটা হচ্ছে যে আপনার যদি নির্বাচিত সরকার না থাকে, এই এনার্কিগুলা সবসময় হয়, এই যে মবগুলা যে হচ্ছে ক্রিয়েট হচ্ছে, এগুলা তো হচ্ছে যে আপনার গার্জিয়ানকে, অভিভাবককে
আপনার লেজিটিমেসি যদি না থাকে সেই জায়গায় মানুষজন মানতে চায় না। আপনার যদি হয় যে আমরা যদি ইলেকশনের মাধ্যমে কোনো কিছু ঠিক করে দিই, ক্লাসের ক্যাপ্টেনও যদি নির্বাচন করেন, তাহলে কিন্তু সবাই ওই ক্যাপ্টেনকে কিন্তু সবাই মানে। আর যদি আপনি টিচাররা চাপায়া দেয় তখন কিন্তু মানতে চায় না। কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছি। আমি আমার ভাইয়ের জন্য বলতে চাই 208টা মৌলিক সংস্কারের মধ্যে 183টাতে বিএনপি একমত হয়েছে। ভাই যেগুলো বললেন এগুলোতে সব কিন্তু বিএনপি একমত। আর দুইটা কিন্তু আলাদা বিষয়, সংস্কারের ট্রেন আলাদা, নির্বাচনের ট্রেন আলাদা। একটা সিলেটগামী, একটা চিটাগাংগামী, দুইটার সাথে কোনো সংঘর্ষ নাই তো ভাই। আপনার সারা জীবন আপনি যদি বলেন যে এই যে যারা যুদ্ধাহত, এখন আমার যারা মা বোনরা মাঠে নেমেছে এরা কিন্তু নিজেরা ঘরে আবার ফিরে গেছে, কিন্তু তারা কিন্তু বলতেছে না যে আমি স্টেক হোল্ডার হইতে চাই, কারণ তারা চায় যে এই দেশটা সুন্দর চলুক। কিসের কারণে আমার মা বোনরা আবার ঘরে ফিরে গেছে? এরা তো আন্দোলন ছিল, মা বোনরা তো কম নামে নেই। যখন আবু সাইদ, অসীম আকরাম যখন বুক চিতিয়ে যখন এই শহীদী মৃত্যুবরণ করে নিয়েছে, তখন তো ঠিকই আমার মা বোনরা দেখে নেমে গেছে, কিন্তু আন্দোলন শেষ হওয়ার পরে, স্বাধীনতা অর্জনের পরে তারা কিন্তু ঘরে ফিরে গেছে। তারা কি দেখতে চায়? এই দেশটা সুন্দরভাবে চলুক। এখন আপনার জাস্টিফাই কিভাবে করবে? মানুষজন তো ভোটের মাধ্যমেই তার নেতা নির্বাচন করবে, এটা তো আমাদের ঐতিহাসিক কাল থেকে নিয়ম। এখন আমরা যদি বলি যে সংস্কার আগে না নির্বাচন আগে, এগুলো তো অপ্রাসঙ্গিক প্রশ্ন। সংস্কার আর নির্বাচন পাশাপাশি চলবে রে ভাই। দুইটা মানুষ দুইটা রাস্তা রুট আলাদা আলাদা চলতে পারে না? অবশ্যই চলতে পারে। এখানে হলো বিষয়টা, আমরা অনেকে মনে করি যে কিছুদিন সময় পেলে আমাদের হয়তোবা ভোট ব্যাংক বাড়বে, এজন্য আমরা ডিলে করতেছি। হয়তোবা মনে করতেছে যে বিএনপির জনপ্রিয়তা যদি একটু কমে যায়, ওই জনপ্রিয়তা আমরা আদায় করে আমরা উইন করতে পারবো। কিন্তু আমি আপনাকে অ্যাসিওর করতে চাই অধিকাংশ নেতার জামানত বাজেয়াপ্ত হবে। যারা অন্য পার্টির যারা আছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশাল্লাহ, কারণ বিএনপির এত মানুষকে পানিশমেন্ট দিয়েছে। আপনি দেখেন আপনাদের পানিশমেন্টের ধারা কি। এই নতুন পার্টিটির আমার যে ভাইরা আছেন, এদের কাউকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, অনেক অভিযোগ, কিন্তু আমাদের যখনই অভিযোগের সাথে সাথে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। আর এই পার্টি তো মহাসমুদ্র, আপনি আমার বলতেই পারেন বা জিজ্ঞেস করতেই পারেন যে পানিশমেন্ট দেওয়ার পরে তারপরে কি হচ্ছে। আমরা প্রত্যেকটা জিনিস, ন্যূনতম অভিযোগ পাওয়া গেলেও সাথে সাথে নেওয়া হচ্ছে, তাদেরকে বহিষ্কার, শোকজ থেকে শুরু করে এভরিথিং তাদের ব্যাপার সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু বাকিরা কিন্তু এই জিনিসগুলা, উনি তো ভাই তো বললেনই ভালো জিনিসগুলো তো আমরা নিবই। তো এই যে ভালো জিনিসগুলা, এটাই কিন্তু একটা আদর্শ রাজনৈতিক দলের কি হওয়া উচিত। প্রত্যেকটা জায়গায় বিএনপি দেখিয়ে দিচ্ছে যে আদর্শ একটি রাজনীতি কিভাবে চলা উচিত। ভাই বললেন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, মানে যখন হবে যে সংসদ, সেই সংসদ কিন্তু আগেই কিন্তু 2.5 বছর আগে আমাদের রাষ্ট্র মেরামতের 31 দফা, ওখানে কিন্তু উল্লেখ আছে প্রত্যেকটা জিনিস। নারীরা সরাসরি 100 আসনে ভোট করবে, প্রত্যেকটা জিনিস কিন্তু উল্লেখ আছে, ডকুমেন্টেড। এমন না আমি নতুন করে এনে বলতেছি আপনার উপর জোর করে চাপায় দেব, এমন কোনো বিষয় নেই। প্রত্যেকটা জিনিস আমাদের ডকুমেন্টেড। আমাদের যখন এই জায়গায় আমরা দ্বিতীয় স্বাধীনতা বা আপনি যেটা বলেন, সেই জায়গায় আমাদের অর্জনের পরে একটা জিনিস কি, ওই যে ইয়াং জেনারেশন জেনজি, এটা সম্বন্ধে মাহমুদুর রহমান মান্না সাহেব, উনি কিন্তু 2টা ইউনিভার্সিটির ভিপি ছিলেন, চিটাগাং ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটির। তো ওনার মতো একজন বর্ষিয়ান নেতা কিন্তু বলছেন যে এই জেনজি সম্বন্ধে, এইটা হলো ইউএসএ তে একটা গবেষণা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে তারা একটু উগ্র এবং অস্থির। এখন এইটা কিন্তু আমাদের যেভাবে মেন্টাল কাউন্সিলিং বা এদেরকে ডিল করা দরকার, প্রপার ওয়েতে তাদেরকে ডিল করা যাচ্ছে না, বা ডিল করার জন্য অনেকের অনীহা আছে। আপনি দেখেন এখন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বা বিভিন্ন জায়গা থেকে তো বৈষম্য করা হচ্ছে। যখন এনসিপি গেল বা অন্য একটি ইসলামিক রাজনৈতিক দল গেল, তখন তাদেরকে আয়োজন করে বসতে দেওয়া হইলো, মনে হয় জামাই আদর করে বসতে দেওয়া হইলো। কিন্তু যখন জগন্নাথ ইউনিভার্সিটি আমার ভাইয়েরা, যারা এই 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার, তাদেরকে বন্দুকের গুলি, তাদেরকে টিয়ার শেল, তাদেরকে বিভিন্নভাবে ছত্রভঙ্গ করে দিলে আহত করা হইলো। এই যে দ্বিচারিতা বা বৈষম্য, ডাবল স্ট্যান্ডার্ড, তখন মানুষ মর্মাহত হয়। মানুষজন তো এই জিনিসটা কিন্তু জগন্নাথ ইস্যুটা আমরা বুঝতে পারতাম। তাদের দাবি তো অযৌক্তিক না রে ভাই। নিজের ক্যাম্পাসে আপনিও যেমন ভালোবাসেন, আমিও তেমন ভালোবাসি। তো এই ক্যাম্পাসের কিন্তু ফ্যাসিস্টের রোশানলে ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু হয়েছিল আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন কিন্তু এটা ইউনিভার্সিটি 2004 সালে, আগে কিন্তু কলেজ ছিল। তো এই জন্য আগেও কিন্তু অতীত শেখ হাসিনা রোশানলে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল। এখন যদি তার ধারাবাহিকতা আমাদের এই আবেগের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও থাকে, তাহলে মানুষজন মনে করবে যে ফ্যাসিস্টের দোসররা বা পেতাত্তারা বিভিন্নভাবে ভর করেছে তাদের উপর। কারণ কি, দ্বিচারিতা আপনি কেন করবেন? এনসিপি যারা করতে, এরাও স্টেক হোল্ডার। আপনার 24-এর গণ অভ্যুত্থানে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, এরাও স্টেক হোল্ডার, প্রত্যেকেই স্টেক হোল্ডার। তাইলে স্টেক হোল্ডারদের ক্ষেত্রে আপনার আচরণে ভিন্নতা থাকবে কেন? তারা পলিটিক্যাল পার্টি করছে বলে আপনি আদর করবেন, মাথায় তুলে রাখবেন, আরেকজনকে ছুরি ফেলে দিবেন সাধারণ শিক্ষার্থী বলে? এটা তো হইতে পারে না। এরকম বাংলাদেশ আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা চাবো সকলে যাতে সমানভাবে তার অধিকারটুকু বলতে পারেন বা আদায় করতে পারেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটি বিরতি থেকে ফিরে আবারও ফিরছি এই আলোচনায়। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন।
বিশ্লেষণ আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি মেজর অবসরপ্রাপ্ত আব্দুল আল মাহমুদ। আপনার কাছে আসি, এই যে রাজনীতি বা আমরা ছাত্র রাজনীতির কথা বলি, একটা গৌরব উজ্জ্বল অতীত আছে ছাত্র রাজনীতি বা ছাত্রদের হাত ধরেই বাংলাদেশের কিন্তু জন্ম হয়। এখনকার যে রাজনীতি, যে রাজনীতির জন্য কলুষিত রাজনীতির জন্য এই অভ্যুত্থান হলো, আমরা কি সে অতীতের রাজনীতি বা আমরা যেটি প্রত্যাশা করি সেটি কি ফিরে পাবো শেষ পর্যন্ত? জি, আমরা আমাদের স্বপ্ন সেটাই, যে কলুষিত রাজনীতির যে চর্চা আছে, যে রাজনীতির মাধ্যমে আমরা জনগণের অধিকারকে তার কাছে ফেরত দিতে পারি না। একটা বয়স্ক ভাতার জন্য কেন আমাকে চেয়ারম্যানের কাছে যে ধরেন রিকোয়েস্ট করতে হবে, বিধবা ভাতার জন্য চেয়ারম্যানের কাছে কেন আমাকে যে রিকোয়েস্ট করতে হবে, এটা তার দায়িত্ব স্থানীয় একজন প্রতিনিধি হিসেবে যে হচ্ছে এটা তার দ্বারগোড়ায় পৌঁছে দিবে। আমরা সেই স্বপ্ন দেখি যে এই যে সার্ভিসগুলা, এই সার্ভিসগুলো প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে, যারা আসলে আমাদের মতো সবকিছু জায়গা বোঝে না, অথবা আপনার ইন্টারনেটে ঢুকে ক্লিক করে কোথায় ফর্ম ফিল আপ করতে হবে এই জিনিসটা তাদের ভিতরে নাই, এই জিনিসগুলো কাজগুলো করবে হচ্ছে স্থানীয় সরকারের মাধ্যমে, একদম দ্বারগোড়ায় পৌঁছে যাবে। অধিকার যেটা আছে, আমার যেটা পাওয়ার কথা, সেই জিনিসটা আমি সরাসরি আমার দ্বারগোড়ায় পাবো। এরকম রাজনীতির চর্চায় আমরা দেখি। আমরা এরকম একটা রাজনৈতিক চর্চার স্বপ্ন দেখি যেখানে আমরা অন্য দলের সমালোচনা করব এবং অন্য দলও আমাদেরকে সমালোচনা করবে, তীক্ষ্ণভাবে সমালোচনা করবে, সেটা যে শিক্ষা নিয়ে আমরা আমাদেরকে আরো গড়ে তুলবো। কিন্তু এমন না যে হচ্ছে আমরা যখন একটা নৈতিক দাবি নিয়ে সামনে আগায় যাব এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য ধরুন গুম, হত্যা, রাহাজানির যে রাজনীতি, সেটা আমরা চাই না। এবং এই গুম, হত্যা, রাহাজানিকে আপনি যখনই বন্ধ করতে পারবেন, যখনই হচ্ছে আপনার, আমি যে মৌলিক সংস্কারের কথা আবার বলবো, যে মৌলিক সংস্কারের কথা বলছি, কারণ রাজনৈতিক চর্চা একদিনে হয়ে ওঠে না। বিগত যে আমাদের রাজনৈতিক দলগুলো ছিল তাদের কিন্তু চর্চা যদি আমরা বলি, আপনার দেখেন, আপনি, আমি ছোট করে বলছি না, আমি জাস্ট একটা কোট আনকোট জাস্ট সোশ্যাল মিডিয়াতে যেটা আসছে সেটার কথাই বলছি, যে একই সাপে, মানে কি, দুই সাপের একই বিষ। এখন এই দুই সাপ বলতে আসলে অনেকে কি বোঝাচ্ছে, এটা একটা কমন ডায়ালগ। সো এই যে ধারণা, এই ধারণাটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। এটা কারা করবে? এটা যারা বড় দল আছে তাদের অবশ্যই তাদের দায়িত্ব আছে সেটা চেঞ্জ করা। এখন সেই কর্মকাণ্ডের মাধ্যমেই তো চেঞ্জ করতে হবে। এখন আসলে কি আপনি এখানে আওয়ামী লীগ বিএনপি কে বোঝানো হচ্ছে, আপনি এটা মানে এটা সবাই আমরা বুঝতে পারি, এটা আমি কিন্তু কোট আনকোট তাদের কথা বলছি। মানে দুই দলই কি আপনার দৃষ্টিতে একই রকম? না, আমার দৃষ্টিতে একই রকম না, অফকোর্স না। কিন্তু এই যে জনগণের যে ধারণা, অনেক মানুষের মধ্যে যে ধারণাটা, এই ধারণাটা কিছু চেঞ্জ করতে হবে, পজিটিভিটির মাধ্যমে চেঞ্জ করতে হবে। এখন আপনি বিভিন্ন যদি প্রান্তিক জনগোষ্ঠী বা আপনি বিভিন্ন গ্রামে গঞ্জে যদি যান, মফস্বলে যদি যান, আপনি দেখবেন এখনো পর্যন্ত স্টক লট এবং হচ্ছে আপনার ঝুটের ব্যবসা নিয়ে যে পরিমাণ দ্বন্দ্ব, সেটা একটা অন্য লেভেলে পৌঁছে গেছে। এটা আর্টের মতো হয়ে গেছে রাজনৈতিক দলের কাছে। আমি দেখি, আমাদের এলাকা, আমি আমার নিজের এলাকার অনেক কিছুই জানি এরকম হচ্ছে। সো এই দ্বন্দ্বগুলো, এগুলো তো আসলে আমরা দেখতে চাই না, বা হচ্ছে অন্যান্য যারা হচ্ছে ইয়াং জেনারেশন যারা রাজনীতি আসবে তারাও দেখতে চায় না। তারা চায় হচ্ছে নেতাকর্মী যারা থাকবে তারা তাদের কথা বলুক, ঝুট আর স্টক লটের ব্যবসা না। বাজার কে পাইলো, কে হচ্ছে গরুর হাট পেলো, সেগুলোর কথা না। বরঞ্চ এই যে ধরেন এখন আজকে যেমন হচ্ছে জনাব ইশরাক সাহেবকে মেয়র ঘোষণা করার জন্য এখানে একজন বক্তৃতা দিচ্ছিলেন একজন নেতা বিএনপির, যে হচ্ছে অন্য দলগুলো তারা কি গরুর হাট নেওয়ার জন্য আপনার ওনাকে মেয়র হতে দিচ্ছে না। আমি তো বলবো তাদের আসলে আইডিওলজি বা তাদের কথাবার্তাগুলো হওয়া উচিত এরকম, যে আমার নেতা আসলে এই কাজগুলো করে চেঞ্জ করবে, জনগণকে সেই আশাটা দেখানো। এই গরুর হাট এবং হচ্ছে আপনার বিভিন্ন স্টক লটের ব্যবসার এখনকার যারা জেনারেশন, এগুলো তারা নেয় না আসলে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে কি, আমার ব্যক্তিগতভাবে আমার একটা তীব্র ক্ষোভ আছে, যে যেমন আমরা আসলে এতদিন পর্যন্ত বিএনপি দল হিসেবে বিগত 15 বছরে বেগম জিয়াকে যখন গুলশানের বাড়িতে আটক করা হয়, দুইটা বালুর ট্রাক যখন এসে ফেলে দেওয়া হয় ওখানে বাসার সামনে এন্ট্রেন্স যে রোডটাতে, 15 বছরে আপনারা দুইটা বালুর ট্রাক সরাইতে পারেন নাই। আপনারা এখন হঠাৎ করে যখন গণঅভ্যুত্থানের পরে যখন দেশে আওয়ামী ফ্যাসিবাদ চলে গেল, আপনারা দেশকে এখন অনেক বেশি কিছু উপহার দিয়ে দিবেন, এটা আমি আসলে ব্যক্তিগতভাবে হয়তো আমি মানবো না। বিকজ তাদের সেই সক্ষমতাটা তাদেরকে আবার প্রকাশ করতে হবে বা দেখাইতে হবে যে আসলে তারা তাদের নেতাকেই তারা সেভ করতে পারছে না, আমি দেশের প্রান্তিক একটা জনগোষ্ঠীকে তারা কিভাবে সেভ করবে, এটা নিয়ে আমার অনেক সন্দেহ আছে। সো তাদের আসলে এখানে ক্যাপাসিটি ডেভেলপমেন্টের প্রয়োজন আছে আমি বলে মনে করি। আরেকটা জিনিস হচ্ছে যে ভাই যেটা বললেন যে আমরা চাচ্ছি যে হচ্ছে জনগণের সাপোর্ট নিয়ে আরো একটু লেট করে দেন হচ্ছে নির্বাচনের দিকে যাওয়ার জন্য। আসলে নির্বাচনে আসন পাওয়া বা সরকার গঠন আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্যই হচ্ছে এই যে এক্সিস্টিং যে করাপ্টেড সিস্টেমটা আছে, যে পলিউটেড যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটাকে চেঞ্জ করা, সো দ্যাট এখানে আমি আপনি আমাদের মতো অন্য যারা শিক্ষিত জনগোষ্ঠী যারা আছে তারা যেন রাজনীতির দিকে আসে, তারা যেন দেশের জন্য কিছুটা তাদের কন্ট্রিবিউশনটা যেন তারা করতে পারে, সেটার জন্য আমরা একটা ওয়ে করে দিতে চাই, এবং সেটা কোনো অবস্থাতেই সংস্কার ব্যতীত সম্ভব না। আরেকটা ব্যাপার, আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে সংবিধান সংস্কার করার কথা। এটা তো সংবিধান হয়েছে 8 মাসে, 1972 সালে 8 মাসের ব্যবধানে
আমাদের সংবিধান রচনা হয়েছে, যেখানে হচ্ছে আপনার ইন্ডিয়াতে যখন সংবিধান রচনা করা হয় সেটা 3 বছরের মতো সময় নিয়েছে এবং 60টারও বেশি আপনার সংবিধান তারা অন্যান্য দেশেরটা স্টাডি করে দেন, তাদের সংবিধানটা হয়েছে। এখন অন্যান্য দেশেও তাই মিনিমাম 2 থেকে 3 বছর সময় নেয়। আমরা এমন কোনো তাড়াহুড়োর মধ্যেও ছিলাম না যে এখনই করতে হবে, সেটা কিছু আইনের মাধ্যমে করা যেত। এবং আমাদের যেই তৎকালীন সময়েও কিন্তু এই সংবিধান যখন হয়েছিল সেই সংবিধান প্রণয়ন কমিটির মধ্যেও কিন্তু দ্বিমত ছিল, নোট অফ ডিসেন্ট তারা দেয়নি, কিন্তু সরকার দল থেকেই তাদের কিন্তু আপত্তি ছিল সেই সংবিধানের উপরে। সো যে সংবিধানে আপত্তি ছিল, যে সংবিধানটা 8 মাসে হয়েছে, সংবিধান রচনা করতে হলে রাজনৈতিক দল, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বিভিন্ন এবং হচ্ছে জনগণের একটা প্রতিফলন থাকতে হয়। সেই ক্ষেত্রে শুধুমাত্র রাজনৈতিক দল দিয়ে তখন সংবিধান রচনা করা হয়েছিল, বাকি 2টা গ্রুপকে কিন্তু সরাসরি এখানে পার্টিসিপেট করানো হয় নাই। সো সেই ক্ষেত্রে এবং সেইখানে এই সংবিধানের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে আমাদের দেশের জনগণ আমরা আমাদের নিজস্ব অধিকার আদায় করতে পারি নাই। ফ্যাসিবাদ ব্যবস্থা এই সংবিধানের মাধ্যমেই হয়েছে, আমি সরাসরি যদি বলি। আজকে যদি একটা সংবিধানটা সুন্দর থাকতো, আমাদের নীতিগতভাবে একমত হয়ে সংবিধানটা আমরা যদি পুনর্গঠন বা পুনর্রচনা করতে পারতাম, সেটা হতে পারে একটা পর্যায়ে, যেমন একটা আমরা ওয়ে আউট বলেছি আমাদের দল থেকে বলা হয়েছে, যেমন হচ্ছে গণভোট এবং হচ্ছে আইনসভা একসাথে হতে পারে, মানে আইনসভা এবং হচ্ছে আপনার এই সংবিধানের জন্য গণভোট যেটা। সো গণপরিষদ নির্বাচন, গণপরিষদ নির্বাচন যেটা হয়ে যাবে, গণপরিষদ নির্বাচন যেটা হয়ে যাবে সেটাই কিন্তু পরবর্তীতে আইনসভাতে রূপান্তরিত হতে পারে। ভাইরা যদি হচ্ছে এখানে দল গঠন করতে পারে, বিএনপি যদি দল গঠন মানে তারা যদি সংখ্যাগরিষ্ঠ অর্জন পায়, তারাই তো তখন আইনসভায় চলে যাচ্ছে, এখানে কিন্তু কনফ্লিক্ট নাই কোনো। সো এটাতে কেন ভয় তারা এই গণভোটটা দিতে আমি জানি না, এই ব্যাপারে তারা স্পষ্ট কোনো কিছু বলেন না। কিন্তু আমরা মনে করি যে সংবিধান আমার অধিকার আদায় করতে পারে নাই, যে সংবিধানের অনুচ্ছেদ সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে এখন অনেক অনুচ্ছেদ সম্পর্কে আমি জানি না, 33-এর কর কথা, 33-এর 3-এর কথাই যদি ধরি আমি, যে হচ্ছে আমি আপনাকে যে কোনো কারণ ছাড়া আপনাকে আমি জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে চলে যাব, হোয়াট এ সিটিজেন রাইট আই ডু হ্যাভ, আমি তো এটা কোনো সিটিজেন রাইটের মধ্যে পড়ি। সো আমরা এই মৌলিক সংস্কারগুলোর কথা বলছি, এই সংবিধান সংস্কারের কথা বলছি। সংবিধান সংস্কার হলেই আলটিমেটলি অনেকগুলো মৌলিক সংস্কারের হাত পড়ে যাবে অটোমেটিক্যালি, এবং সেটার একটা রোডম্যাপ বা হচ্ছে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ধারণা আমরা চাচ্ছি। তার আগে আমরা নির্বাচন খেলাটা আসলে আমরা আমাদের জন্য নয়, মানে নির্বাচন না, আমাদেরকে স্পষ্ট একটা রোডম্যাপ তো তারা অবশ্যই দিতে হবে। প্রথম হচ্ছে সরকারের কাছ থেকে শহীদ যেটা হয়েছে সেটার বিচার অবশ্যই তাদেরকে করতে হবে সরকারকে, এটার কোনো বিকল্প নাই। সেটার জন্য যদি আমাদের আসলে আবার যদি রাস্তায় যে হচ্ছে দাঁড়াতে হয় এবং তারা যদি মনে করে যে না রাস্তায় দাঁড়ানোটা ইলেজিটিমেট, দেন দে ক্যান ফায়ার, উই ডোন্ট মাইন্ড, এটাতে কোনো সমস্যা নাই। অসংখ্য ধন্যবাদ জনাব তৌহিদুর রহমান আউয়াল। কি বলবেন, অনেকগুলো অভিযোগ যে আওয়ামী লীগ বিএনপি একই রকম সবাই মনে করে, জনগণ মনে করে, সেটি বলছেন, এবং বিএনপিতে অনেকগুলো অভিযোগও ছিল। জনগণ আসলে কি, জনগণ তো সবাই মনে হয় পকেটে নিয়ে ঘুরে, মানে কথা বলার সময় মনে হয় যে জনগণ সবাই সংখ্যাগরিষ্ঠ আছে, বা সবাই 18 কোটি মানুষের মনের মধ্যে সবাই মনে হয় 18 কোটি জনগণ পকেটে নিয়ে ঘুরে। জনগণ আসলে মানুষের রুট লেভেলের ভাষা কি, তারা কি চায়? একটা মানুষ শান্তিতে চায়, সে বাজারে যাবে, সে যে ক্রয় ক্ষমতার মধ্যে যাতে জিনিসপত্রগুলো কিনতে পারে, তার জামা কাপড়ের যে ব্যবস্থা করা সেই ব্যবস্থাগুলো করতে পারে, শিক্ষা, স্বাস্থ্য, আমাদের মৌলিক যেটা 5টা আমাদের অধিকার, নাগরিক অধিকারগুলো তারা চায়। আর তারা চায় কেউ যাতে তাকে হ্যারাস না করে। লীগের পিরিয়ডে ফ্যাসিস্টের আমলে যা হয়েছে এগুলো যাতে হয় না। ভাইয়ের কথা ওইটা শুনে বলি যে আপনি তো লেম্যানের মতো যেগুলো এরকম টপিক যেগুলো হয় সেগুলা বিষয়গুলো চলে আসে যে এগুলা বলে কারা, একটা ইসলামপন্থী রাজনৈতিক দল আছে, তারা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ায়। আজকে আমাদের এই টকশোর পরেই দেখবেন আপনার ওদের একটা বাহিনী থাকে, আমরা এটা বলি যে বট বাহিনী। এই বাহিনী দেখবে যে কমেন্টে ছড়াছড়ি বিভিন্ন কিছু কমেন্ট দিয়ে শুধুমাত্র আপনার আমার সবার ব্যাপারে নেগেটিভ বলতে হবে। ওদের কাজই একটাই, ওদের সকল ইনভেস্টমেন্ট খালি এখানে আমাদেরকে বিতর্কিত করা। আর ভাই যে বললেন যে এই জায়গায় যে বিষয়গুলা, দুর্নীতিগুলা, আপনি কেন ক্রীড়া উপদেষ্টা আর স্বাস্থ্য উপদেষ্টার একজন এপিএস আর একজন পিও, তাদের 200 কোটি টাকার দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে এই কয়েকদিনে, রিসেন্টলি ঘটনা। তানভীর সালাউদ্দিন, হ্যাঁ, মানে আমি নাম মানে মেনশন করা, আপনি মেনশন করে দিলেন। সেই জায়গায় আমরা দেখলাম যে লীগের আমলে যা হয়েছে, একজন নেত্রী সে দাম্ভিকতার সাথে বলতো আমার পিওনো 400 কোটি টাকার মানে মালিক, সেই জায়গায় একই জিনিসের প্রেক্ষাপটে চলে আসলো। তাহলে আমাদের ছাত্র ভাইরা যদি বৈষম্য বিরোধী বা 24-এর গণঅভ্যুত্থান আন্দোলনের পরে বলতো যে আমি চাকরির জন্য আন্দোলন করছি, আমি বৈষম্যের শিকার, আমি আমার চাকরিতে ফেরত যাব, তাহলে মানুষজন কিন্তু জাতীয় বীর হিসেবে তাদেরকে মনে রাখতো। আমি তো যখন ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমাদের দলটা এবং ছাত্র দলটা যখন আন্দোলন করেছে, তারা তো অনিশ্চিত ভবিষ্যতের দিকে আন্দোলন করেছে, জানে না আনসার্টেনিটি, কবে হাসিনার পতন হবে। এখন তো সুসময়, এখন তো রাজনৈতিক দলগুলো যেভাবে হচ্ছে, এরা তো রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করতেছে, আমরা তো এরকম সহযোগিতা পাই না রে ভাই। আর যখন আপনি বলতেছেন যে ম্যাডামের ক্ষেত্রে এই আবেগের বিষয়, আবেগের জায়গা, আপনি মনে হয় যে দেখবেন যে আমাদের ফুটবল খেলাও যখন আপনি খেলার জায়গায় থাকবেন আর যখন আপনি দর্শকের জায়গায় থাকবেন, দুইটা কিন্তু ভিন্ন। আপনি যে যখন খেলার মাঠে থাকবেন 1000টা ভুল মানুষজন আপনার দেখবে, কিন্তু যখন আপনি দর্শক সারিতে থাকবেন তখন হিসাব আলাদা। আর যখন আপনি নিজে খেলার মাঠে নামবেন তখন আপনি দেখবেন যে আপনার কতগুলো ভুল মানুষ বের করে।
এটা ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, আপনারা সবসময় মনে রাখতে হবে। আমাদের এই যাত্রা সহজ ছিল না। আমি নিজে যখন পরীক্ষার হলে ছিলাম, আমার নামে তখন রাষ্ট্রদ্রোহিতার মামলা দিছে, নিজে পরীক্ষার হলে। আমি আমার পরীক্ষার হলে রাষ্ট্রদ্রোহিতার মামলা, এর মুখেও অস্ত্রের মুখেও কিন্তু আমরা ফ্যাসিবাদের বিরোধিতা করে গিয়েছি। আজকে যখন 2024 সালের 7ই জানুয়ারি ডামি নির্বাচনে 95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, কার ডাকে সাড়া দিয়ে যায় নাই? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডাকে সাড়া দিয়ে যায় নাই। তখন তো আর কেউ ছিল না, কেউ তো ডাকে নাই তাদেরকে। যে ভোট বয়কটের জন্য কারা ডাক দিয়েছে? শুধুমাত্র বিএনপি ডাক দিয়েছিল, এবং বিএনপি ডাক দিয়েছিল বলে 95% মানুষ শেখ হাসিনাকে তখনই লাল কার্ড দিয়ে দেখেছিল। হাসিনা যে খারাপ, কিভাবে খারাপ হইলো? একটা মানুষ একদিনে খারাপ হয়? এর যে এত কিছু তৈরি, এই পুরা 16 বছরের ঘটনা, এটা কাদের মুখের বয়ান? এটা বিএনপির মুখের বয়ান, সাধারণ মানুষের মুখের বয়ান। তারা তৈরি করেছে, ন্যারেটিভ তৈরি করেছে যে হাসিনা খারাপ। পতন তো একদিনে হয় না। আরেকটা বিষয়, এই সমসাময়িক রাজনীতিতে আমরা আরেকটা বিষয় অবলম্বন করতেছি, যে ব্লেম গেমটা, যে মনে করতেছে যে আমি ব্লেম দিলাম মানে আমি একটা ভালো করলে অ্যাপ্রিসিয়েশনের বদলে উল্টা কাউন্টার ভাবে ব্লেম দেওয়া হচ্ছে, মনে হয় আমার কোনো গেইন আছে। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাই বললেন যে এখানে আসলে ভিসি বা প্রক্টর যেভাবে দায়িত্ব নিয়ে ইয়া করা দরকার, ছাত্রদেরকে দেখা দরকার, আগলিয়ে রাখা দরকার, তারা সেটা পারতেছে না, ব্যর্থ হচ্ছে। তাহলে কিন্তু একবারও কিন্তু বলতেছেন না যে আমরা পদত্যাগ চাই। কারণ কি? আমরা কার কাছে চাবো? একটা ফ্যামিলিতে পিতা যদি ব্যর্থ হয় বা বাবা যদি সে তো সারেন্ডার করে, বাবা আমি পারতেছি না, তোমরা তোমাদের মতো নিজেরা কোনো কিছু করে নাও, ভাইয়া করো, বা আমি নিজে আর কোনো দায়িত্ব নিতে পারো, তোমরা ভাই তোমাদের মতো করে নাও। এটা তো বলে একটা ফ্যামিলি থেকেই। তো এটা একটা বড় ফ্যামিলি, শিক্ষা ফ্যামিলি। সে জায়গায় তো মানুষের এতটুকু জিনিস থাকতে হবে যে আমি এখানে ব্যর্থ, আমি পারতেছি না, তাহলে আমি ছেড়ে দেই। এই যে এই জিনিসটা আপনি চিন্তা করেন, শাহবাগে সেই দিন কি হলো, কয়েকটা আমাদের যারা এই যে ওই সময় জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত যারা কয়েকজনকে আমি দেখলাম শাহবাগে বসা, 20 জন হবে হাইয়েস্ট। সেই জায়গায় দেখলাম যে শাহবাগের পুরো এরিয়াতে কতগুলা মানুষের ওয়ার্কিং আওয়ার, একটা দেশের কতগুলা মানুষের ওয়ার্কিং আওয়ার ড্রেনের দিকে যাচ্ছে। মানে আমরা যে ব্রেন ড্রেন বলি, যে বাইরের কান্ট্রিতে চলে গেলে যে ভালো ভালো বুদ্ধিগুলা, আর এই জায়গায় কতগুলা মানুষের কতগুলা কর্ম ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে, কতগুলা টাকা আমরা হারাচ্ছি, দেশ হারাচ্ছে কতগুলা মানুষের এরকম স্টাক হওয়ার কারণে। এই 20টা মানুষের যদি আমরা বলি, আমাদের দায়িত্বশীল কেউ জানে না, তাদের কাছে ইনফরমেশন নাই, ওখান থেকে তো বলতে পারে ভাই এখানে 20 জন চিকিৎসা পাচ্ছে না, এদের কষ্ট হচ্ছে। সাথে সাথে যদি মানে বিএমইউ, বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম, তাদের নিজের একজন প্রতিনিধি বা ভিসি, সেও যদি এসে বলে বাবা তোমাদের কি লাগবে আমরা দিচ্ছি, তাদেরকে পুনর্বাসন করা কিন্তু কঠিন কাজ না। এসে তো দায়িত্বশীল কেউ কথা বলবে, সবাই কেন এড়িয়ে যায়, দায় এড়িয়ে যায় কেন? এজন্যই আমরা বলি গণতান্ত্রিক সরকার কখনো দায় এড়াবে না, কারণ এইখানে তাদের ভোট ব্যাংক জড়িত এবং তাদের জনপ্রিয়তা জড়িত। তারা কোনোদিন এগুলো এড়ায় যাবে না। যে 20টা মানুষের জন্য দেখা গেল 20 লাখ মানুষের কষ্ট হচ্ছে, এতগুলা মানুষের কতগুলা টাকা, কতগুলা কারেন্সি আমাদের চলে যাচ্ছে, সেটা আপনার জানতে হবে। তো আমাদের আন্তরিকতার আমার মনে হচ্ছে ঘাটতি। তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো কোনো কিছু অন্যায় আবদার করে নাই, আজও করবে না, কোনোদিনই করবে না। কারণ আমরা তরুণ প্রজন্ম যারা আছি, এরা দেখেছি যে এই দেশকে বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের থেকে আর বেশি ভালোবাসা দেখানো, স্যাক্রিফাইস করা, মা ছেলের সাথে দেখা করতে পারে না, কথা বলতে পারে না, যে ভাই ভাইয়ের জানাজার সময় আসতে পারে না এই দেশে, এর থেকে আর কষ্ট আপনার কি থাকতে পারে? আপনি বলতে পারেন যে ত্যাগের ঘটনা। তো আমাদের কাছে মনে হয় যে বেগম খালেদা জিয়া এবং এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারেক রহমানের থেকে বেশি কষ্ট আর বাংলাদেশে কেউ করে নাই। এজন্য তারা কিন্তু আরো বেশি ইয়া হইতে পারতেন, অ্যাটাকিং হইতে পারতেন সেই জায়গায়, কিন্তু তারা কোনোদিন অ্যাটাক করেনি। 5ই আগস্ট যখন 24-এর গণ অভ্যুত্থানের সে সময় অ্যাক্টিং চেয়ারম্যান নিজে বলেছেন তারেক রহমান যে যদি বিজয়ীর হাতে পরাজিতরা নিরাপদ থাকে সেই বিজয় মহিমান্বিত হয়, এতখানি উদার ছিলেন তিনি। অসংখ্য ধন্যবাদ জনাব তৌহিদুর রহমান আউয়াল এবং মেজর অফিসার আব্দুল আল মাহমুদ, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।